নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটু জায়গাটা বদল করেছি এই পর্যন্ত। আজকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে যে বক্তৃতা দিয়েছেন, নিশ্চয়ই আপনারা তা শুনেছেন। সেখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, যার চেয়ে সত্য আর কিছু হতে পারে না। সেটা হলো পশ্চিম এশিয়ার এই সংকট কবে মিটবে, এবং যবেই মিটুক না কেন আমাদের প্রস্তুত থাকতে হবে আরও কয়েকটা মাস একটা সংকটের মধ্যে দিয়ে থাকার জন্য। কেন এই কথা প্রধানমন্ত্রী বললেন, আমি তা বিস্তারিতে একটু পরেই আপনাদের সামনে আলোচনা করব, কিন্তু তার আগে একটা সুখবর দিয়ে দিই। সেটা হলো হরমুজ প্রণালীর বাইরে হাজার হাজার জাহাজ তারা সবুজ সংকেত পাচ্ছে না বলে প্রণালী পেরোতে পারছে না। এমন একটা পরিস্থিতিতে এই দিন দুয়েক আগেই ইরান কিন্তু জাপানের ট্যাঙ্কার আটকায়নি। আর আমাদের পক্ষে যেটা সবচেয়ে সুখবর, ভারতবর্ষের প্রতিও ইরান কিন্তু অন্যরকম দৃষ্টিতে বিষয়টাকে দেখছে। আজকেও দেখা গেছে ভারতের ঝান্ডা লাগানো, অর্থাৎ ত্রিবর্ণ ঝান্ডা লাগানো দুটো গ্যাসবাহী জাহাজ, যারা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যাকে বলে এলপিজি ট্যাঙ্কার, সেগুলো হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে এখন প্রযুক্তি বলুন বা বিজ্ঞান বলুন এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে ওয়াশিংটনে বসে বা ভারতবর্ষে বসেও হরমুজ প্রণালী কোন জাহাজ পেরোলো, সেটা কোন দেশের, তাতে কি আছে ইত্যাদি সবকিছুই জানা যায়। এই যে দুটো ট্যাঙ্কারকে ইরান আজকে ছেড়েছে তাদের নাম হলো দ্য পাইন গ্যাস ট্যাঙ্কার, আর দ্বিতীয়টা যেটা ফলো করেছে তার নাম জগ বসন্ত। অর্থাৎ এই প্রণালী পার হওয়ার মুখে এই পাইন গ্যাস একটা মেসেজ ব্রডকাস্ট করেছিল, যেটা ইরানিয়ানদের জানানোর জন্য, ইন্ডিয়া শিপ অ্যান্ড ক্রু। এবং এইটা বলার সঙ্গে সঙ্গেই আলিবাবার গল্পের মতো চিচিংফা খাওয়ার মতো হরমুজ প্রণালী কিন্তু ভারতের জন্য খুলে গেছে। কিন্তু তাতে আদৌ স্বস্তি বোধ করার কোনো কারণ নেই, কেননা অবস্থাটা এমন পর্যায়ে গেছে যে একে তো এই যুদ্ধ কবে থামবে কেউ তা জানে না, কিন্তু যদি আজকেও থেমে যেত বা আগামীকালও থামে, তাহলেও পরিস্থিতি স্বাভাবিক হতে কত মাস লাগবে কেউ তা বলতে পারছেন না। ইতিমধ্যে জ্বালানি এবং গ্যাসের সংকটে শুধু যে ভারতবর্ষ ভুগছে তাই নয়, গোটা পৃথিবীই ভুগছে। আজকে এই যে তৃতীয় উপসাগরীয় যুদ্ধ বলেই এটাকে আখ্যা দেওয়া উচিত, সেটা আজকে চতুর্থ সপ্তাহে পা দিয়েছে। মানে ইরানের হাতে কিভাবে নাস্তানাবুদ হতে হচ্ছে আমেরিকার মতো মহাশক্তিকে, ঠিক যেভাবে ভিয়েতনামে হয়েছিল, পরে আফগানিস্তানে হয়েছে, তারপরে মাঝখানে ইরাকে হয়েছে, সেই পরিণতি হবে আমেরিকার যদি তারা জেদ করে তৎসত্ত্বেও এই যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে চায়। এখন প্রত্যেকটা দিন যখন ইরানের হামলার ফলে জাহাজ চলাচল ব্যাহত হয়ে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকে, তখন বিশ্বে উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 আটকা পড়ে। এই তথ্যগুলো জানলেই বোঝা যায় যে, এবং সেই জন্যেই প্রতিদিনই বাজার বিশ্লেষক এবং ব্যবসায়ীরা হিসেব করছেন বছর জুড়ে মোট কতটা সরবরাহ কমে যাবে। সেই হিসেব যত বাড়ছে ততই বাড়ছে জ্বালানির দাম। ব্রেন্ট ক্রুড, যেটাকে এই সূচক হিসেবে ধরা হয়, ব্রেন্ট ক্রুডের দাম এখন ব্যারেল প্রতি $112। যুদ্ধ শুরুর আগে থেকে 54% বেশি।
ইউরোপে গ্যাসের দাম বেড়েছে 85%। আমেরিকার বেশ কয়েকটি স্টেটে জ্বালানি সংকটও এখন তীব্র হয়েছে। অতএব এটা শুধু ভারতের সমস্যা। অন্যদিকে পাকিস্তান তো তাদের ওই যে একটা বিশেষ দিনে সামরিক কুচকাওয়াজ হতো, সেটা বন্ধই করে দিয়েছে। স্কুল কলেজ বন্ধ এখন পাকিস্তানে, এবং তারা এমন রেশনিং জারি করেছে যে পাকিস্তানি জনতার অবস্থাও কিন্তু ত্রাহি মধুসূদনের মতো। আমরা যে পরিমাণ তেল হরমুজ প্রণালী দিয়ে পাই, তেল এবং গ্যাস, পাকিস্তান চাইতে অনেক বেশি নির্ভরশীল। ফলত একটা ছোট্ট প্রণালী, সেটাকে আটকে দিয়ে ইরান গোটা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে আকাশ থেকে বোমা মারলেই কিন্তু একটা সভ্যতার যে আত্মগরিমা, সেটাকে নষ্ট করা যায় না। সে যাই হোক, এখন হরমুজ প্রণালী যদি স্বাভাবিক হয়ে যায়, তারপর জ্বালানি বাজার স্বাভাবিক অবস্থায় ফিরতে দেখুন 3টে ধাপ অতিক্রম করতে হবে। প্রথমত, উপসাগরীয় দেশগুলিকে যুদ্ধপূর্ব উৎপাদন স্তরে ফিরতে হবে, অর্থাৎ প্রি ওয়ার তাদের যে উৎপাদনের রেট ছিল এবং বহর ছিল, ঠিক সেখানটায় ফেরত নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, সেই উৎপাদিত তেল ও গ্যাস জাহাজে তুলে বিশ্বজুড়ে শোধনাগারে পৌঁছতে হবে। তৃতীয়ত, শোধনাগারগুলি সেই কাঁচামালকে ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করবে। এই পুরো প্রক্রিয়াটা আসলে একটা শিল্প শৃঙ্খল, যেখানে প্রতিটি ধাপেই সময় লাগে। প্রথমে উৎপাদনের কথা ধরা যাক। রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এবং মজুতের সীমাবদ্ধতার কারণে উপসাগরীয় দেশগুলি মিলিতভাবে প্রতিদিন 1 কোটি ব্যারেল তেল উৎপাদন কমিয়েছে, যা গোটা বিশ্বে উৎপাদিত হওয়া তেলের 10% এবং তাদের নিজস্ব যুদ্ধপূর্ব উৎপাদনের প্রায় 40%। এই উৎপাদন আবার শুরু করতে হলে প্রথমে যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষা করতে হবে, পাইপলাইনের অবরোধ দূর করতে হবে, তারপর ধীরে ধীরে চাপ ফিরিয়ে এনে কূপগুলোকে আবার নতুন করে চালু করতে হবে। অতিরিক্ত চাপ দিলে রিজার্ভয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রাথমিক প্রক্রিয়াকরণ কেন্দ্র, যেখানে তেল আলাদা করা, সংকোচন ও শোধনের কাজ শুরু হয়, সেগুলিও পুনরায় সচল করতে সময় লাগবে। যদিও ওপেক সদস্য হিসেবে এই দেশগুলি স্বল্প সময়ে উৎপাদন বাড়ানো কমানোর অভিজ্ঞতা রাখে, তবুও এবারের কাটছাট এত হঠাৎ এবং এত গভীর যে বিশেষজ্ঞরা মনে করছেন পুরো প্রক্রিয়া স্বাভাবিক হতে অন্তত 2 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। গ্যাসের পরিস্থিতি আরো জটিল। কাতারের রাস লাফান, যা বিশ্বের 1/5 এলএনজি সরবরাহ করে, 2রা মার্চ থেকে বন্ধ রয়েছে, সেখানে একটি ইরানি ড্রোন হামলার পর। গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র হামলায় এর 14টি তরলীকরণ ইউনিটের মধ্যে 2টি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট ক্ষমতার 17% এবং আন্তর্জাতিক সরবরাহে প্রায় 3%। কাতারের জ্বালানি মন্ত্রীর মতে এই ক্ষতি মেরামত করতেই 3 থেকে 5 বছর লেগে যেতে পারে। ফলে ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনাও পিছিয়ে দিতে তারা বাধ্য হবেন। অন্যান্য কোন জায়গায় কত ক্ষতি হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়, তবে তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলিও পুনরায় চালু করতে সপ্তাহের পর সপ্তাহ সময় লাগবে। তারপর শুরু হবে পুনরুদ্ধারের সূক্ষ্ম কাজ, যন্ত্রপাতি থেকে আর্দ্রতা সরিয়ে ফেলা, এটসেট্রা এবং এটসেট্রা। এখন ইরান এই যুদ্ধে উপসাগরের বিভিন্ন বন্দরে হামলা চালিয়েছে। জ্বালানি ট্যাঙ্ক, গুদাম, এমনকি নোঙর করা জাহাজও আঘাতের শিকার। কিছু ক্ষতি হয়তো প্রকাশই করা হয়নি।
ডুবে যাওয়া জাহাজ বা ভাঙা পরিকাঠামো সরিয়ে পথ নিরাপদ করতেও কিন্তু অনেক সময় লাগবে। তার উপর এর পরিস্থিতিতে যুদ্ধ বিমা, যেটা সাধারণত শিপিং কোম্পানিগুলি পেয়ে থাকে, সেটা সম্পূর্ণ বাতিল হয়ে গেছে। যে অল্প কিছু বিমা এখনো দেওয়া হচ্ছে তার প্রিমিয়াম বেড়ে 1% এবং তারও বেশি হয়েছে, ঝুঁকিপূর্ণ যাত্রার ক্ষেত্রে 10% পর্যন্ত। এর পাশাপাশি বিশ্বজুড়ে ট্যাঙ্কারগুলির অবস্থানও এখন এলোমেলো। যুদ্ধ শুরু হতেই অনেক সুপার ট্যাঙ্কার আটলান্টিক মহাসাগরে চলে গেছে। হরমুজ খুললেও তারা বর্তমানে যাত্রা শেষ না করে ফিরবে না। যেমন আমেরিকা থেকে তেল নিয়ে চীনে পৌঁছে তারপর তাদের উপসাগরে ফিরতে হবে। এই পুরো চক্রেই প্রায় 3 মাস সময় লাগবে। অন্যদিকে কাঁচা তেল শোধনাগারে পৌঁছলেও সঙ্গে সঙ্গে জ্বালানি সংকট দূর হবে না। ধরুন চীন, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ডের অনেক শোধনাগার কাঁচামালের অভাবে আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। সুতরাং এগুলোকে চালু করতেও অনেক সময় লাগার কথা। সুতরাং এই 3টে ধাপ মিলিয়ে যদি বিচার করা হয় তাহলে দেখা যাচ্ছে যে আজই যদি যুদ্ধ শেষ হয় তবুও বাজার পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত 4 মাস সময় লাগবে। অন্যান্য দেশ উৎপাদন বাড়িয়ে এই ঘাটতি পূরণ করতে পারবে না। ফলে এবছর বিশ্ব তেল উৎপাদন পরিকল্পনার তুলনায় প্রায় 3% কমে যাবে। রাস লাফান যতদিন বন্ধ থাকবে প্রতি মাসে বিশ্ব প্রায় 7 মিলিয়ন টন এলএনজি হারাবে, যা বার্ষিক সরবরাহের প্রায় 2%। ফলে কাতার আংশিক উৎপাদন শুরু করলেও মোট উৎপাদন চাহিদার তুলনায় 4% কম থাকবে। এর প্রভাব গভীর। মার্চের শেষে বিশ্ব তেলের মজুদ ঐতিহাসিকভাবে নিম্ন সীমার কাছাকাছি। হরমুজ খুললেও তা আরো কিছুদিন কমতেই থাকবে। যেসব দেশের মজুদ কম তারা আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা শুরু করতে পারে, ফলে দাম হঠাৎ লাফিয়ে বেড়ে যাবে। এলএনজি নিয়েও শুরু হতে পারে প্রতিযোগিতামূলক দর কষাকষি। হরমুজ বন্ধ হওয়ার আগে কাতার থেকে পাঠানো শেষ চালানগুলি কয়েকদিনের মধ্যে এশিয়া ও ইউরোপে পৌঁছবে। তারপর ক্রেতাদের নতুন উৎস খুঁজতে হবে, না হলে শীতের আগে মজুদ ভরাট করা কঠিন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে তেল এবং গ্যাসের ব্যবসায়ীরা এখনো বসন্তকালের এক অলৌকিক সমাধানের আশায় রয়েছে। গোটা বিশ্বও যেন সেই আশাতেই প্রার্থনা করছে। কিন্তু ট্রাম্প ও ইরানের নেতারা যদি কালই যুদ্ধবিরতি ঘোষণা করেন তবুও জ্বালানি সরবরাহের জটিল বাস্তবতা এত সহজে মিটবে না। উত্তর গোলার্ধের শীত পর্যন্ত এই যুদ্ধের অভিঘাত বিশ্ব জ্বালানি বাজারকে তাড়িয়ে বেড়াবে। অতএব প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা মোটেই ফেলনা কথা নয়। আমাদের এই গ্যাসের দাম হঠাৎ এক লাফে অনেকটা বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই আমাদের গেরস্থ বাড়িতে যথেষ্ট উদ্বেগ এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমার বিনীত বক্তব্য, এতে ঘাবড়ে যাবেন না, কেননা আগামী মাসগুলো, বিশেষ করে এই গরমের মাসগুলো আরো বড় সংকটের মধ্যে পড়তে চলেছে। নমস্কার, ভালো থাকবেন।